নমস্কার, দেখছেন আরোহী নিউজ। আমি রয়েছি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। আর শুরুতেই নজর রাখবো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বণিক সভার ভার্চুয়াল সমাবেশের খবরে। প্রধানমন্ত্রী এই বণিক সভার ভার্চুয়াল সমাবেশে যেটা বললেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জুট শিল্পকে কিভাবে চাঙ্গা করা যায় সেই বার্তা। একদিকে যখন তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের এই জুট শিল্পের জন্য অনেক সম্ভাবনা রয়েছে, তখন বিরোধী বাম কংগ্রেস নেতৃত্ব বলছে যে কোথায় সম্ভাবনা, 6 বছর পর ভোটের জন্য মনে পড়লো পশ্চিমবঙ্গের জুট শিল্প। আপনারা সবাই ভালো আছেন না? বিজেপির নজর যে বাংলার দিকেই তা আরও একবার পরিষ্কার হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের 95তম বার্ষিক সাধারণ সভায় প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এলো বাংলার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, কলকাতা একসময় দেশে উৎপাদনে শ্রেষ্ঠ ছিল। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের সবথেকে বেশি সুফল পাবে পশ্চিমবঙ্গের জুট শিল্প। মত প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গে জুট কিষাণ উদ্যোগের জন্য ক্লাস্টার তৈরি হবে বলেও জানান নরেন্দ্র মোদী। বণিক সভাকে তাঁর বার্তা, জুট শিল্পের উন্নতির জন্য এ সময়টাকে কাজে লাগান। साथियों, भारत में एक और अभियान अभी चल रहा है, देश को सिंगल यूज प्लास्टिक से मुक्त करने का। इसमें पीपल, प्लेनेट और प्रॉफिट तीनों ही विषय एड्रेस होते हैं। विशेषकर पश्चिम बंगाल के लिए तो ये बहुत ही फायदेमंद है। इससे आपके यहां जूट का कारोबार बढ़ने की संभावना अनेक गुना बढ़ जाती है। और मैं तो आपसे पूछूंगा, क्या आप लोगों ने इसका फायदा उठाया कि नहीं उठाया? क्या अब पैकेजिंग मटेरियल, नई नई वैरायटीज, नए नए थैलिए, नए नए पर्स प्लास्टिक की जगह पर जूट से बनाना शुरू किया कि नहीं किया? एक तरह से मैं कहूंगा ये एक निर्णय, सिंगल यूज प्लास्टिक से मुक्ति का एक निर्णय, आप आईसीसी के मेंबर जो उस इलाके में ज्यादा काम करते हैं, आपकी तो 5 उंगलियां घी में है और आपको तो इस मौके का और फायदा उठाना चाहिए। और अगर ये मौका छोड़ देंगे तो फिर कौन मदद करेगा? सोचिए, जब पश्चिम बंगाल में बना जूट का बैग हर किसी के हाथ में होगा तो बंगाल के लोगों को कितना बड़ा प्रॉफिट होगा। এদিনের ভার্চুয়াল সমাবেশ হয় কলকাতায়। এখানেই প্রধানমন্ত্রী বলেন, সরকার যে বিপুল কর্মসূচির ঘোষণা করেছে, পূর্ব ও উত্তর পূর্ব ভারত তার লাভ পাবে। এদিনের অনুষ্ঠানেও আত্মনির্ভর ভারতের পক্ষে আওয়াজ তোলেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর এদিনের বণিক সভার ভাষণ নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও চলছে প্রতিক্রিয়া। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। পশ্চিমবঙ্গের চট শিল্পকে চাঙ্গা করার বার্তা প্রধানমন্ত্রী দিলেও রাজ্যের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব। সোমেন মিত্র, সুজন চক্রবর্তী বলছেন, এতদিন পর ভোটের জন্য পশ্চিমবঙ্গের জুট শিল্পের কথা মনে পড়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী চট শিল্পকে চাঙ্গা করার বার্তাকে কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সোমেনবাবু বলেন, 6 বছর পর প্রধানমন্ত্রীর বাংলার কথা মনে পড়েছে। তার প্রশ্ন, চট শিল্পকে চাঙ্গা করার কথা বলা হলেও যেসব চট শিল্প বন্ধ হয়ে গিয়েছে তা খুলবে কি করে, তার কোনো কথাই বলেননি প্রধানমন্ত্রী। আর সুজনবাবু তো বলেই ফেললেন, প্রধানমন্ত্রীর মুখের কথায় বিশ্বাস করার মতো কোনো কারণ এখনো পর্যন্ত নেই। ভোটের আগে জুট শিল্পের কথা মনে পড়েছে প্রধানমন্ত্রীর। এটা ধাপ্পাবাজি কিনা তা সময়ই বলবে। কারণ যে বাংলা একদিন চট শিল্পে অগ্রণীর ভূমিকা ছিল, সেই বাংলায় চট মিলগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিক লেবার ট্রাবল, তার কোনো দিকে কিন্তু নজর ছিল না। হঠাৎ কি মনে করে তিনি চট শিল্পের উপর জোর দিলেন আমি জানি না, কিন্তু চট শিল্পের উপর জোর দিতে গেলে তো দুটো জিনিস করতে হবে। এক, যে জুট মিলগুলো বন্ধ হয়ে আছে দীর্ঘদিন, সেই জুট মিলগুলোকে খোলার ব্যবস্থা করা। আর দ্বিতীয় হচ্ছে সেই জুট মিলে যে জুট সাপ্লাই করবে যারা দীর্ঘদিন পাটের প্রচলন বন্ধ হয়ে যাওয়ার জন্য পাট চাষ বন্ধ করে দিয়েছে, যে পাট চাষের একদিন বাংলার গর্ব ছিল, সেই পাট চাষিদের উৎসাহ ভাতা যদি না দেন, নতুন করে যদি তাদের পাট চাষের নিয়োগ না করেন,
তাহলে ওনারটা নির্বাচনী প্রচারই থাকবে। পশ্চিমবাংলার ভূপ্রকৃতি, পশ্চিমবাংলার জীববৈচিত্র্য, পাহাড় জঙ্গলে ঘেরা পশ্চিমবাংলা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে চটের ব্যাগ দারুণ গুরুত্বপূর্ণ, বারবার বলে বলে কিছু হয়নি, গত 6 বছরেও হয়নি। জৈব চাষ খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলে বলে হয়নি, 6 বছরে হয়নি। ভোট এসেছে বলে মনে পড়লো কিনা এই প্রশ্নটা স্বাভাবিক, আর একটা ধাপ্পা কিনা এই প্রশ্নটা স্বাভাবিক। সময় বলবে। প্রধানমন্ত্রীর মুখের কথায় বিশ্বাস করার মতো কোনো কারণ এখনো পর্যন্ত ঘটেনি। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের উদাসীনতায় যেখানে চটশিল্পই শেষ হতে বসেছে সেখানে কিভাবে এই শিল্পকে চাঙ্গা করা যায়। প্রধানমন্ত্রীর ভাষণে তার কোনো সঠিক দিশা দেখতে পাচ্ছেন না রাজ্যের বাম কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ভার্চুয়াল সমাবেশ থেকে অমিত শাহ বলেছিলেন সুযোগ পেলে সোনার বাংলা গড়বেন। সেই মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার বক্তব্য, বিজেপি বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে। গত 9 জুন পশ্চিমবঙ্গে ভার্চুয়াল র্যালি থেকে সোনার বাংলা গড়ার আহ্বান করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বার্তা, সুযোগ পেলে রাজ্যকে সোনার বাংলা তৈরি করবেন। আর এই সোনার বাংলাকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতির চাপানোতর চলছেই। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বিজেপি সোনার বাংলা করতে চায়। বিজেপি বাংলার সংস্কৃতিকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এই সংস্কৃতি বাংলার মানুষ চায় না। বিজেপির সমালোচনায় সরব তৃণমূল মহাসচিব। আমরা দেখলাম অমিতজি তিনি টিভির মাধ্যমে ভার্চুয়াল মিছিল করছেন, সোনার বাংলা গড়তে চাইছেন। সোনার বাংলা গড়তে গেলে ওনাকে স্মরণ করিয়ে দিই 2019-এ নির্বাচনের সময় যখন তিনি কলকাতা সফর করলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তারই উপস্থিতিতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো। বাংলার সংস্কৃতি তাকে মাটিতে মিশিয়ে দিলেন, বাংলার সংস্কৃতিকে ধ্বংস করলেন। আর তারই প্রচারক একজন বললেন বিদ্যাসাগর সহজ পাঠ লিখেছেন। এই রকম সংস্কৃতি মানুষ চায় না। রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের থেকেও রাজ্যের মানুষ বেশি সুবিধা পান স্বাস্থ্যসাথী প্রকল্পে। উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও রাজ্য সরকারকে বিঁধেছিলেন অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষদের স্বার্থে তিনি এই যে স্বাস্থ্যসাথী চালু করেছেন, এই স্বাস্থ্যসাথী বাদ দিয়েও সারা সমস্ত রাজ্য সরকারি যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সারা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য করেনি। যে রাজ্য করেছে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম করেছেন। শুধু চিকিৎসা নয়, তার সঙ্গে ওষুধটাও তিনি বিনামূল্যে দিচ্ছেন। এবার তফাৎটা কোথায় আয়ুষ্মান ভারত আর আমাদের স্বাস্থ্যসাথীর মধ্যে? না, আয়ুষ্মান ভারতে বলা হচ্ছে 1,12,00,000 মানুষকে এই সুবিধাটা দেওয়া হবে। এটা একদম খুব স্পেসিফিক্যালি আমরা জানাতে চাই। আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে 1,12,00,000 মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি স্বাস্থ্যসাথী প্রকল্পে 1.5 কোটি পরিবারকে এর আওতাভুক্ত করেছেন। অর্থাৎ যদি 1.5 কোটি পরিবারকে আমরা ভাবি, তাহলে 1.5 কোটি ইন্টু 5 অর্থাৎ প্রায় 7.5 কোটি জনগণ অলরেডি স্বাস্থ্যসাথীর আওতায় এসছে। 2021 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নজর যে পশ্চিমবঙ্গে তা পরিষ্কার। তাই কেন্দ্রীয় প্রকল্পগুলির উল্লেখ করে রাজ্যের তৃণমূল সরকারকে বিদ্ধ করেছিলেন অমিত শাহ। অন্যদিকে এদিনই বণিক সভার সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণে বারবার উঠে এলো পশ্চিমবঙ্গের নাম। গত 9 জুন দিল্লি থেকে ভার্চুয়াল সভায় অমিত শাহ দাবি করেছিলেন সোনার বাংলা গড়ার। আজ সেই অমিত শাহর বক্তব্যকেই কটাক্ষ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, আগে বাংলার সংস্কৃতিকে বুঝতে হবে, তারপর সোনার বাংলা গড়তে হবে। বাংলার সংস্কৃতি যারা বোঝে না, যার 2019 সালে যেই অমিত শাহর সামনে বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙে, তারই দলের একাধিক নেতা নেতৃত্বরা এবং তারই দলের লোক বলছে বিদ্যাসাগর নাকি সহজ পাঠ লিখেছেন। তাই যারা বাংলার সংস্কৃতি বোঝেন না তাদের সোনার বাংলা গড়ার ডাক দেওয়া একদমই উচিত না। ক্যামেরায় অরূপ পালের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। বামেদের অপশাসনকেও ছাপিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সরকার, আর তাই
বিজেপিকে সুযোগ দেওয়া উচিত বলে পশ্চিমবঙ্গবাসীর কাছে বার্তা দিয়েছিলেন অমিত শাহ। এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন তৃণমূল মহাসচিব। দিল্লির ভার্চুয়াল সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিপিএমকে সার্টিফিকেট দিয়ে বলেছিলেন তৃণমূল সরকারের থেকে নাকি অনেক ভালো ছিল সেই সরকার। আজ তারই পাল্টা উত্তর দিলেন পার্থ চট্টোপাধ্যায়। আমার তো মনে হয় এই সময়কালে সবচেয়ে বেশি হাস্যকর কথা তিনি বলেছেন যে আমাদের যে সরকার মামাটি মানুষের সরকারের থেকেও আগের সরকার ভালো ছিল। এটা একটা লজেন্স দেখানোর মতন যে তোমরা একে দেখেছো, তোমরা ওকে দেখেছো, তোমরা আমাদের দাও। আমি শুধু বলতে চাই তোমাদেরও আমরা দেখেছি, তোমাদেরও শাসন ভারতবর্ষের মানুষ বিভিন্ন জায়গায় দেখেছে, তোমাদেরও শাসন দেখেছে। অন্ধকার নেমে এসেছে, অর্থনৈতিক আজকে তলানিতে ঠেকেছে, বেকারিত্বের জ্বালায় লোকে ঘুরছে, পেনশনভোগীরা, অবসরপ্রাপ্ত কর্মীরা তারা আজকে ধুঁকছে। আজকে সব জায়গায় হাহাকার। সেই হাহাকারের মধ্য থেকে দাঁড়িয়ে তুমি সার্টিফিকেট দিচ্ছ। ক্যামেরায় অরূপ পালের সঙ্গে নিবেদিতা দে, আরোহী নিউজ, কলকাতা। লেকটাউনের দক্ষিণ দাঁড়িতে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্তকে হেনস্থা করা হয়েছিল, মারধর করা হয়েছিল। অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এবার সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার করুণাময়ী থেকে এসডিও অফিসে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যায় বিজেপি কর্মী সমর্থকরা। সে সময় পুলিশ আটক করলে উত্তেজনা ছড়ায়। পরে বিজেপি সমর্থকদের আটক করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। আসছি পরের খবরে। এক মর্মান্তিক খবরে আমাদের নজর রাখতে হবে। হাওড়ায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। কি কারণ, দেখুন প্রতিবেদন। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত ইছাপুর শিলজাঙ্গায় এক চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিজের বাড়ি থেকেই পচা গলা দেহ উদ্ধার হয় অমল কৃষ্ণ মান্না নামে ওই চিকিৎসকের। দুদিন ধরে বাবার মৃতদেহ আগলে পড়েছিল তার মেয়ে। দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার মানুষ। তার মেয়ে মানসিক অবসাদগ্রস্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিভাবে মৃত্যু হলো ওই চিকিৎসকের তা নিয়ে রহস্য দানা বাঁধছে ক্রমশ। করোনা সংক্রমণে মৃত্যু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আসল কারণ জানতে ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে ইতিমধ্যেই। তবে এলাকার বাসিন্দারা জানান বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওই চিকিৎসক। আমি বলেছিল আমাকে 10 তারিখে উত্তমটা ভাড়াটা দেবো, আমি আসবো। সেই জন্য আমি 10 তারিখে আসতে পারিনি। তারপর হঠাৎ খবর পেলাম ডাক্তারবাবু অসুস্থ আছে, শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ হয়েছে হয় মানে তো ঠিক হয়ে যায়, হঠাৎ যে মারা যাবে যে জানবো কি করে, হঠাৎ শুনলে মারা যায়। বৃহস্পতিবার দুর্গন্ধ ছড়াতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে। কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে বলে অনুমান। প্রতিবেশীরা জানিয়েছেন অসুস্থতার কারণে ওই চিকিৎসক বাইরের খাবার কেনাকাটা করতে যেতে পারতেন না। এর ফলে অভুক্ত অবস্থাতেও মৃত্যু হতে পারে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে দাসনগর থানার পুলিশ। চিকিৎসকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন একটা ছোট্ট বিরতির, আর বিরতির পর থাকছে লকডাউনের জেরে বহু মানুষ একেবারে কর্মহীন। তাই তাদের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সঙ্গে থাকুন। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ফিরলাম বিরতির পর। লকডাউনের জেরে
কর্মহীন বহু মানুষ, সেই সমস্ত দুস্থ মানুষদের হাতে ত্রাণ তুলে দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি বিধানসভা এলাকায় ও চিলাখানার ঘোগারকুটিতে তৃণমূল কার্যালয়ে মন্ত্রীর উপস্থিতিতে সাধারণ মানুষের হাতে চাল, ডাল, সয়াবিন, সর্ষের তেল আর মিষ্টি লাউ তুলে দেওয়া হয়। করোনাকে ভয় নয়, জয় করে ফিরল 2 বছরের একরত্তি শিশু। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কালীপাহাড়ি গ্রামের একটি 2 বছরের শিশু করোনায় আক্রান্ত হয়েছিল। দীর্ঘ 14 দিন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফেরে সে। একরত্তির এই যুদ্ধ জয়ে খুশি মা, খুশি পরিবারের সদস্যরা। বাচ্চাকে নিয়ে গেছিল, ভালো হয়ে গেছে, এখানে দিয়ে গেছে খিলৌনা ভাতার থেকে পুলিশ এসেছিল, অভিনন্দন দিয়েছে, এখন খুব সুস্থ, নেগেটিভ রিপোর্ট এসেছে। শিশুটির জীবন যুদ্ধের এই সংগ্রামকে সাধুবাদ জানায় ভাতার ব্লক আধিকারিক শুভ্র চট্টোপাধ্যায়, ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি ও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী। ভিডিও রিপোর্ট আরোহী নিউজ। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও ইতিবাচক একটা বিষয় অবশ্যই সুস্থ হয়ে ওঠার হার, যা স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের কাছে বেশ স্বস্তির একটা জায়গা। বিভিন্ন জেলায় একদিকে যেমন প্রতিনিধি দল যাচ্ছে বিভিন্ন হাসপাতালে, কীরকমভাবে করোনার চিকিৎসা হচ্ছে সেই সংক্রান্ত তথ্য তারা নিচ্ছেন, তার পাশাপাশি বেশ কিছু ইতিবাচক খবরও উঠে আসছে এই বিপর্যয়ের মধ্যে। দেখুন প্রতিবেদন। করোনার চিকিৎসা কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে এবার হুগলির শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে পৌঁছালো কেন্দ্রীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে 3 জনের এই প্রতিনিধি দলে ছিলেন পীযূষ গোয়েল, ডাক্তার সত্যজিৎ সেন এবং জেলে সিং। হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কতজন রোগী এই মুহূর্তে ভর্তি আছে ও চিকিৎসা সরকারি নিয়মবিধি মেনে পালন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখে দলটি। তবে শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোভিড-19 চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামো দেখে খুশি কেন্দ্রীয় প্রতিনিধি দল। পূর্ব বর্ধমানের খণ্ডকোষ ব্লকের কৈয়র অঞ্চলে আরিন গ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়ালেন এলাকার কয়েকজন উদ্যোগী মানুষ। অপুষ্টিজনিত মানুষের হাতে বেশ কিছু সামগ্রী তুলে দিলেন তারা। তাদের এই অভিনব উদ্যোগে খুশি ওই এলাকার মানুষরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমাদের দেশের দিকে যদি তাকাই তাহলে 2,86,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন করোনা ভাইরাসে। কিন্তু এর মধ্যেও ইতিবাচক একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যত মানুষ এখনো পর্যন্ত সক্রিয়ভাবে অ্যাক্টিভ কেস রয়েছে করোনায় আক্রান্ত হওয়ার, তার থেকে অনেক বেশি পরিমাণে মানুষ সুস্থ হয়ে স্বাভাবিকভাবে বাড়ি ফিরে গেছেন তারা। যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হচ্ছে যে সেই সংখ্যাটা 49.21%। এই জায়গা থেকে আরও একটি ইতিবাচক খবর আজকে ICMR এর ডিজি দিয়েছেন, সেটি হচ্ছে এখনো পর্যন্ত কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি ভারতে এখনো কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টর জেনারেল ডক্টর বলরাম ভার্গবের বক্তব্যে অন্তত তেমনটাই মনে হচ্ছে। সাংবাদিক বৈঠকে ডক্টর ভার্গব বলেন, আমাদের দেশে এর প্রাদুর্ভাব অনেকটাই কম, 1%-এরও নিচে। শহরাঞ্চলে কিছুটা সংক্রমণ বেশি, বিশেষ করে কন্টেনমেন্ট জোনগুলিতে। তবে নিশ্চিতভাবে ভারতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি। লকডাউন সঠিকভাবে লাগু করার ফলেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোখা সম্ভব হয়েছে বলে জানান তিনি। We studied about 83 districts in the country, and number of households that were visited were 28,595, and we were able to collect the blood samples and the data from 26,400 individuals. The results were that we found that about 0.73% of the population in these districts showed a prevalence of past exposure to SARS-CoV-2 infection. This means that the lockdown and the containment measures have been successful in keeping it low and preventing rapid spread of this disease over the last 3 months as we speak. However, it means that a large proportion of the population is still susceptible. And which were the individuals which were higher at risk? Risks
was slightly higher in urban areas, 1.09 compared to 1, and it was higher in urban slums, nearly 1.89 times higher than rural areas. But the good news is that the infection fatality rate was very low. It was 0.08% as far as this 26,000 individuals was looking at the population. The infection in the containment zone were found to be high and variable, and this is still ongoing, and this data is still being looked at. ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,86,579। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 8,102 জনের। ভারতের জন্য আরও একটি ইতিবাচক দিক হল সুস্থ হয়ে ওঠার হার 49.21%। বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 1,37,448। সুস্থ হয়ে উঠেছেন 1,41,029 জন, যা এই বিপর্যয়ের মধ্যেও কিছুটা স্বস্তির খবর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবার আসি বাস দুর্ভোগের খবরে। শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় বেসরকারি বাস তো চলছে, তবে এমন অনেক রুট রয়েছে যেই রুটগুলোতে বাস এখনো চলছে না। বেসরকারি বাস এখনো সেভাবে রাস্তায় নামেনি। আপাতত ভাড়া বৃদ্ধির অপেক্ষায় বেসরকারি বাস মালিক সংগঠনের কর্তারা। লকডাউনে বাস চললেও লোকসানের ভারে জর্জরিত বাস মালিকরা। পরিস্থিতি যা, তাতে ফের বেসরকারি বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার অবস্থা। এমনটাই ইঙ্গিত দিচ্ছেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। যে ফ্রিকোয়েন্সিটা ছিল, যেখানে কলকাতা শহরে প্রতিদিন বেসরকারি বাস চলতো 7 থেকে 7,500, আর সেখানে যদি এখন যদি 2,500 চলে, ন্যাচারালি এত বড় কলকাতা শহরে চোখে তো কম দেখা যাবেই। সুতরাং বর্তমান যাত্রীর যে রাস্তায় আছে, সেই যাত্রীর জন্যে যে বাস প্রয়োজন, সেই প্রয়োজন রাস্তায় গাড়ি আছে। একটা আশায় আছি আমরা, রাজ্য সরকার আশ্বাস দিয়েছেন, এবং সেই আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে সে তাদের রাজ্য সরকারের কথা রাখার জন্যে, এবং একদিকে যাত্রীরা কষ্ট পাচ্ছিল, আর একদিকে শ্রমিকরা তারা আর্থিক কষ্ট পাচ্ছিল, উভয়টাকে সামনে রেখে বাস মালিকরা উদার মনোভাব দেখিয়েছে। আর্থিক ক্ষতি মেনে নিয়েও তারা উদার মনোভাব দেখিয়েছে দুজনকেই বাঁচিয়ে রাখার জন্যে। এই মুহূর্তে এখন আসিনি, গত সোমবারেই আমরা আয় ব্যয়ের হিসাব জমা দিচ্ছি পরিবহন দপ্তরে। আজকে বৃহস্পতিবার, এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। আশা করব পরিবহন দপ্তর এবং রেগুলেটরি কমিটি যেটা তৈরি হয়েছে, সেই রেগুলেটরি কমিটি সত্ত্বর সে জবাব উত্তর দেবেন। আমরা বসে আছি। রাস্তায় নেমেছে বেসরকারি বাস, কিন্তু তা পর্যাপ্ত পরিমাণে নয়, এমনটাই অভিযোগ যাত্রীদের। এর মধ্যেই বাস মালিক সংগঠনের একাংশের অভিযোগ যে যতদিন না ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে, এইভাবে বাস তারা কতদিন চালাবেন তা নিয়ে একটা প্রশ্ন থাকছে। পাশাপাশি ভাড়ার বিষয়টি যদি রাজ্য সরকার দ্রুত না ভাবে, তাহলে হয়তো ফের রাস্তা থেকে উঠে যাবে বেসরকারি বাস, এমনটা ইঙ্গিত দিচ্ছে বাস মালিক সংগঠনের তরফে। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে কুন্তল দাস, আরোহী নিউজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইসিএমআর এর গাইডলাইন মেনে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে অ্যান্টিবডি টেস্ট শুরু করলো কলকাতা পুরসভা। এ বিষয়ে কি বললেন প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ববি হাকিম, শুনুন। का गाइडलाइन में है जो ये एंटीबॉडी टेस्ट कराना है, तो कलकत्ता कॉरपोरेशन से ये कराने के बाद आईसीएमआर इसको ले जाएगा चेन्नई। वहाँ पर ये लेबोरेटरी में इसको टेस्ट होगा जो कितना परसेंटेज एंटीबॉडी हुआ। आज तो डिफरेंट वार्ड में 10-10 करके 40 तो एक वार्ड से 16 वार्ड से लिया जाएगा, और परसों दिन जहाँ पर हमारा कोरोना इफेक्टेड हुआ, वो कंटेनमेंट जोन से 100 करके ये हमारा एंटीबॉडी का लिए खून लिया जाएगा, और इससे अगर प्रोग्रेस हुआ तो हमारे देश के लिए अच्छा है। देश में कोरोना का कितना एंटीबॉडी बना है, ये परसेंटेज होने से ये जो आज जो रिसर्च हो रहा है, ये रिसर्च में हेल्प होगा। सर फिलहाल क्या सिर्फ जो स्लम्स इलाके हैं वहाँ से कलेक्ट हो रहा है? नहीं, ऐसा नहीं, ये लोग ही ठीक कर दिया कौन कौन वार्ड, हाई कोरोना रिपोर्टेड वार्ड, लो कोरोना रिपोर्टेड वार्ड, कितना स्लम से होगा, कितना इससे होगा, कितना मार्केट से होगा, ये सब उन्होंने 10-10 करके, इसलिए अलग अलग इलाका में एक एक बॉडी के एक वार्ड का 10-10 करके 400 जगह किया गया। বর্ষা দোরগোড়ায় যাতে জলজমে পরিস্থিতি বেগতিক না হয় সে বিষয়ে তৎপর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা।
আজকে বানতলা রেগুলেটর গেট পরিদর্শনে যান কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য তারেক সিং। বানতলা রেগুলেটর গেট থেকে বৃষ্টির জমা জল পাস করানো হয়, সেখানকার অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন তারেক সিং। চৌবাগা পাম্পিং স্টেশনও পরিদর্শন করেন তিনি। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। উমপুরের তাণ্ডবের পর কলকাতার বইপাড়ার কি অবস্থা, ঘুরে দেখলেন আরোহী নিউজের প্রতিনিধি। একটি দুটি দোকান নয়, কলেজ স্ট্রিটের প্রায় সব দোকানেই এখন এই চিত্রটাই বাস্তব। রাস্তার রেলিংয়ে কোথাও বইগুলি মুখ থুবড়ে পড়ে থাকে, আবার কখনো রেলিংয়ের ওপরে মাথা নিচু করে। এই সব কিছুর মূলে আমফান ঘূর্ণিঝড়। ঝড় বয়ে গিয়েছে অনেকদিন আগেই, তার রেশ বয়ে বেড়াচ্ছে বইপাড়া। কারণ দোকানের মধ্যে জল ঢুকে সব বই নষ্ট হয়ে গিয়েছে, ফলে তা আর বিক্রি করার পরিস্থিতি নেই। বইপাড়ার দোকানিরা বলছেন, আমি রমজান মাসে এলাম এখানে, তারপরে আমফান হলো, তারপরে এলাম, তার ফেরে দিনও এসেছি। পুরো মাল আমার এই বক্সের ভিতরে যত মাল ছিল সব ভিজে গেছে, উপরে আবার এতটা মাল, ওই মানে 20,000 পর্যন্ত মালটা লস হয়েছে। যে সময় বই কেনা বেচা বাড়ে, চলতি বছর সেই সময় করোনার জেরে বাজার নষ্ট হয়েছে। তার ওপর আমফান ঝড়ে ক্ষতির পরিমাণ বেড়েছে আরও। সাঁড়াশি চাপে যেন আতান্তরে পড়েছেন বই দোকানিরা। পরিস্থিতি খুবই খারাপ, সব বই ভিজে নষ্ট হয়ে গেছে। লকডাউনে দোকান খুলতে পারিনি, তার জন্য অবস্থা মানে দুর্দশার মধ্যে আছি। না 90% বই ফেলে দিতে হয়েছে, 10% বই শুকিয়ে আবার নিতে হয়েছে। এগুলো তো আমাদের প্রিন্ট করে না, এগুলো আমাদের কাস্টমার কাছে কিনতে হয়। এই যে একটা বই দেখছেন, হাই সেকেন্ডারি বই, পুরো বইটা ভিজে, একে নেবার যোগ্য নেই, কিন্তু এর মায়ার জন্য ফেলতেও পারছি না। এখন উপায়? সেই উত্তর দেওয়ার কেউ নেই, তাই পড়ে থাকা বইগুলো এলাকার যে কেউ কাগজের মতো বয়ে বেড়ায় আর রাস্তায় লুটোপুটি করে। লকডাউনের পর থেকে বন্ধ ছিল দোকান, তার মাঝে আমফান ঝড়ে পুরো দোকানের চালচিত্র বদলে দিয়েছে। তারপরে স্বাভাবিক হয়েছে পরিষেবা, আর তখন এসেই দোকানের যেন কঙ্কালসার দেহ ফুটে উঠেছে। ক্ষতিপূরণ নিয়ে তারা এখন হাহাকার পরিস্থিতি। এখন কবে ক্ষতিপূরণ মিলবে, কবে স্বাভাবিক হবে বইগুলো, তা নিয়ে চিন্তায় বইপাড়ার দোকানিরা। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে কুন্তল দাস, আরোহী নিউজ। এবার নজর রাখবো বিনোদনের খবরে। অনেক জট, অনেক জটিলতার পর অবশেষে টলিপাড়ার শুটিং শুরু হলো আজ। কেমন ছিল শুটিং শুরুর প্রথম দিন, দেখে নিন। ভারত লক্ষ্মী, NT1, টেকনিশিয়ান স্টুডিও প্রভৃতি স্টুডিওগুলো ফিরছে নিউ নর্মাল মেনে আবার আগের ছন্দে। আর্টিস্ট থেকে টেকনিশিয়ান সবার মুখ ঢাকা মাস্কে। বহু তর্ক বিতর্কের পর আবার ফেরা শুটিং ফ্লোরে। যথেষ্ট রকম বিধিনিষেধ, সতর্কতা স্টুডিওগুলোর ফ্লোরের প্রতিটা আনাচে কানাচে। ফ্লোরের গেটেই লাগানো আছে নির্দেশিকা। সর্বাপেক্ষ 35 জনের ইউনিটে হবে কাজ, তাই লোক সংখ্যা করোনা পূর্ব পরিস্থিতি থেকে অনেকটাই কম। শুটিং ফ্লোরের প্রিকশনের ব্যাপারে ভাষ্য চ্যাটার্জি জানালেন, বাড়িতে বসে থাকতে কারোর ভালো লাগে না, আর আমাদের এটাই রুজি রোজগার, তো সবাই ফিরে এসেছে, সবার মুখে একটা হাসি দেখতে পাচ্ছি আমি। তো সেটা কি করছেন, যা প্রিপারেশন নিচ্ছে? প্রিকশন একদম ঠিকঠাক আছে। আমি স্টুডিওতে ঢোকার মুখে যা যা দেখলাম, আমাদের হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে, থার্মাল চেকিং হচ্ছে,
আমার মেকআপ আর্টিস্ট বলুন বা ড্রেসার বলুন, তারা পিপিটি কিট করে ঘুরছে এবং প্রত্যেকে, আমার ঘর স্যানিটাইজ করা আছে, হ্যান্ড ওয়াশ রাখা আছে, স্যানিটাইজার রাখা আছে আলাদা করে। তো সেই দিক থেকে কোনো চিন্তা নেই। সংক্রমণের ভয় বাড়িতে বসে যতটা মনে হচ্ছিল, এখানে এসে কিন্তু অতটা মনে হচ্ছে না। আমার মনে হয় এইভাবে যদি সবাই মেনে চলে তাহলে আমরা ঠিকঠাকভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আবার কাজে ফেরার আনন্দ যেন ছড়িয়ে আছে স্টুডিওগুলোর চারপাশে। নিজেই নিজের মেকআপ করছিল কৃষ্ণকলির শ্যামা। তারই ফাঁকে একটু সময় বার করে তিয়াশা রয় অর্থাৎ শ্যামা শেয়ার করলেন এতদিন পর ফ্লোরে আসার পর তার অনুভূতি। পরিচিত মুখ ঠিক আছে, সেই মুখের সামনে 2.5 মাস পরে এসে একটা মাস্ক চলে এসেছে সবার, তো খুব ভালো লাগছে। অন্য রকমের একটা ফিলিংস, মানে ফিলিংসটা এরকম পুরনো, সবাই পুরনো মেকআপ রুম, পুরনো স্টুডিও। তারপরেও স্টুডিওতে এন্ট্রি করার পর ভাবছি কোন দিকে যাব, মানে এই মেকআপ রুমে কি ওই মেকআপ রুমে, কোথাও একটা নিউ স্কুল ফিলিংস আছে। তার সঙ্গে ভীষণ হ্যাপি, কারণ এতদিন পর আবার ফিরে এসেছি, নতুন করে ফিরে এসেছি বলা যেতে পারে, তো ভীষণ হ্যাপি। কৃষ্ণকলির নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্যা মেকআপ রুমে বসে জানালেন কতটা সতর্কতা মেনটেন করছেন তারা। অ্যাবসলিউটলি, সব গাইডলাইন যেভাবে আর্টিস্টদের বুঝিয়ে দেওয়া হয়েছে, টেকনিশিয়ানদের বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রডিউসারদের বুঝিয়ে দেওয়া হয়েছে, সবাই নিজেদের ভাবে সব কিছু ফলো করার চেষ্টা করছে। আমাদের যে গাইডলাইন্সগুলো দিয়েছে সেগুলো আমরা ফলো করছি। আমাদের প্রডিউসার স্যার যেসব জিনিস তাদেরকে বলা হয়েছিল যে একটা মেকআপ রুমে 2 জনের বেশি অ্যালাউড না, তো আমাদের অ্যালাউড করে দেওয়া হয়েছে। মেকআপ রুম, মেকআপ ম্যান পিপি কিট পরে মেকআপ করছে। আর আস্তে আস্তে এখন নিশ্চয়ই সব কিছুই, মানে স্যানিটাইজেশন থেকে নিয়ে সব কিছুই মানা হবে আমি জানি। সো আমরা নিজেরা যতটা পারবো নিজেদের সেফ রাখার জন্য যে কাজগুলো করে সেগুলো করবো, বাকিটা ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছি। রোল ক্যামেরা অ্যাকশনে আবার কান্নাহাসির কলরোল উঠবে ড্রয়িং রুমে। নিউ নর্মালে অপেক্ষা শুধু 15ই জুনের। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। বিনোদনের পর এবার খেলার খবর। কলকাতায় পা রেখেছেন পেলে, মারাদোনা, মেসি সহ বিশ্ব ফুটবলের তাবড় তারকা। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শোনা যাচ্ছে তিনি নাকি আগামী বছরই কলকাতায় আসতে পারেন। রোনাল্ডো নাকি কলকাতার বিখ্যাত দুর্গাপুজো দেখতে চান। সবকিছু ঠিকঠাক থাকলে কলকাতায় আসতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কলকাতার দুর্গাপুজো দেখতে চান CR7। দুর্গাপুজোর কথা অনেক শুনেছেন, তাই কলকাতায় এসে পুজো দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তিনি। একটি সংস্থা সব ব্যবস্থা করছে, তবে করোনার জন্য এবছর আর নয়, 2021-এ আসতে পারেন তিনি। কথাবার্তা সেই মতো এগোচ্ছে। এর আগে পেলে, মারাদোনা, মেসি, অলিভার কান, রজার মিলার মতো কিংবদন্তিদের দেখেছে কলকাতা। এবার অপেক্ষা রোনালদোর জন্য। তবে মেসি যেমন বল পায়ে যুবভারতী মাতিয়েছিলেন, কিংবা পেলে ও কানরা যেভাবে মাঠে নেমে খেলেছিলেন, রোনালদোর অবশ্য সেভাবে খেলার সম্ভাবনা নেই, শুধুই পুজো দেখতে আসা শহরে। থাকবেন 2 দিন। রোনালদো ভক্তরা পর্তুগিজ মহাতারকাকে সামনে থেকে দেখার জন্য তৈরি হয়ে যান। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। শুভরাত্রি।